মোহন ভাই, এটা একটা জুলাই স্মৃতি জাদুঘর নাকি ঢাকায় করেছে, সেটা সম্ভবত আজকে সাধারণ দর্শকদের জন্য খোলা থাকার কথা ছিল। তো ঢাকা শহরে এমনি তো যাওয়ার জায়গা নাই, ঘোরার জায়গা নাই, সুতরাং শহরের ভেতরে গণভবনের ভেতরে যখন এটা করেছে, দর্শকরা নাকি তালা ভেঙে এটাতে ঢুকেছে। আমার প্রশ্নটা হলো যে আমাদের হুঁশ ফিরবে কবে? ঠিক আছে বাবা, এটা জুলাই স্মৃতিকর করছে, তোমরা যাচ্ছ ওখানে, তো যাও না এইভাবে একেবারে যে সিকিউরিটি গেট টেট সব ভেঙে চুরে দিয়ে উপরে ফেলে দিয়ে তোমরা ঢুকতেছো। এখন এইটার কাহিনীটা কি? এটা কি ক্ষোভ নাকি আমাদের চরিত্রই এরকম, কোনটা মনে করেন আপনি? এটা হচ্ছে যে আপনি দীর্ঘ 24 মাস ধরে যখন রাষ্ট্রীয় মদতে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অনিয়ম, অসভ্যতা, বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে অপমান করা, ভিন্ন মতের রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক বিশ্বাসের লোকদেরকে হেনস্থা করা শারীরিকভাবে, সামাজিকভাবে, এটাকে যখন আপনি উৎসাহ দেন, আপনি যখন এটাকে, বিশেষ করে ডক্টর ইউনূস 18 মাস ইউনূস এবং তার গং যেভাবে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, তার একটা বড় বহিঃপ্রকাশ আমরা দেখেছি গত 5 তারিখে। বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক ব্যক্তি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিনের বীর বিক্রমের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে। জুলাইয়ের অবিসংবাদিত দাবিদার বলে যারা কয়েকজন ছিল, এবং এমনই গণতন্ত্র তারা দেখিয়েছে। আমাদের বাংলাদেশে অবস্থানরত আমাদের বন্ধু রাষ্ট্রগুলো বিদেশি ডিপ্লোম্যাটরা ভয়ে চলে যেতে বাধ্য হয়েছেন। এমনকি রাষ্ট্রপতির পিছনেও এসএসএফ এর অফিসাররা গিয়ে তাকে ঘিরে ধরেছে। এবং এত বড় বিশৃঙ্খলা, এত বড় একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারই ধারাবাহিকতা আপনি যেটা দেখালেন এই জাদুঘরের যাওয়ার নিয়ে। কারণ যেখানে অনিয়মকে আপনি উৎসাহ দেবেন, দেখেন আমি একটা কথা বলি, আপনি গণভবন হচ্ছে শেখ হাসিনার বাড়ি না, গণভবন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ডেজিগনেটেড বা আইডেন্টিফাইড বাড়ি, যেমন বঙ্গভবন রাষ্ট্রপতির জন্য। এখানে প্রধানমন্ত্রী নাও থাকতে পারেন, ধরেন বেগম জিয়া থাকতেন না, প্রধানমন্ত্রী ছিলেন যখন, কিন্তু গণভবনে উনি নাম পাল্টিয়ে রেখেছিলেন প্রধানমন্ত্রী ভবন, এবং সেখানে উনি রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান করতেন। উনি ওনার স্বামী স্মৃত বিজড়িত বাসায় থাকতেন, সেটা আমরা সম্মান করি। কিন্তু শেখ হাসিনার ক্ষমতার পরিবর্তন হয়েছে, রেজিম চেঞ্জ হয়েছে। এখন এইখানে কত লোক মারা গেছে এটা আজ পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, কোনো ইনকোয়ারি হয়নি। আমি আজকে দেখলাম, মজা লাগলো, যে নিজের বেলায় বলে নিজের বেলায় আটিশুটি, পরের বেলায় চিমটি কাটি। আজকে দেখলাম ওই যে আসিফ মাহমুদ, যে সাবেক উপদেষ্টা ছিল, জুলাই আন্দোলন করেছে, সে বিএনপির এক ভদ্রমহিলা এমপিকে নোটিশ পাঠিয়েছে যে সে যখন ক্রীড়া উপদেষ্টা ছিল তখন নাকি 3 কোটি টাকা নিয়ে কাকে বিসিসিআইর কোন কমিটিতে রেখেছিল নাকি না রেখেছিল ইত্যাদি নিয়ে। তো বলেছে প্রমাণ ছাড়া এরকম কথা বলেন কেন, এই জন্য বিএনপির এমপিকে শোকজ দিয়েছে। আপনারা তো প্রমাণ ছাড়া পৃথিবীর ব্যাপক মানুষকে খুনি বলছেন, দুর্নীতিবাজ বলছেন, প্রমাণ কোথায়? তো এই জন্যই এইগুলো যে আমরা দেখছি, এই যে আমরা একটা উচ্ছৃঙ্খল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ না সৃষ্টি করে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, তাকে উৎসাহ দিচ্ছি, এটা কিন্তু নিজেদের ঘাড়ে এসেই পড়বে। আমরা ইতিহাসে জানি, ফ্রাঙ্কেনস্টাইন সৃষ্টি করলে এই ফ্রাঙ্কেনস্টাইনের দানব যে সৃষ্টিকর্তা তাকেও হত্যা করে। এইটা যদি এখন বর্তমান বিএনপি সরকার এই সমস্ত ঘটনাগুলো দেখেও তারা যদি এখন মনে করে যে না, তাদের মূল রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগকে দূরে রাখার জন্য এদেরকে আমার লাগবে, এটা বিএনপির চয়েস। বিএনপি তো কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করছে না, আবার যখন বেশি গায়ের উপর উঠে পড়ছে তখন আবার মারামারি করছে। এটি এই সরকারের সিদ্ধান্তের ব্যাপার। তবে আমি মনে করি যে কোনো দেশেই যদি, সভ্যতা তো অনেক বড় শব্দ, অন্তত গণতন্ত্র হওয়াও, গণতান্ত্রিক রাষ্ট্র বলাও খুব কঠিন, কিন্তু যদি গণতন্ত্রের দিকে ধাবিত হতে চাই, বারংবার আমরা চেষ্টা করেছি, তাহলে আইনের শাসনের কোনো বিকল্প নাই। আর আইনের শাসন এগুলো কোনোটা অ্যালাউ করে না।
যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের উদ্দেশ্যে একটা বিশাল চিঠি লিখেছেন, যেখানে গ্রামাটিক্যালি প্রচুর ভুল। আমি আমার 11 বছরের বাচ্চাকে যখন এই চিঠিটা নিয়ে দিলাম, তো নিজেই পয়রা বলতেছে যে বাবা এখানে অনেক ভুল আছে, মানে সে তার বাংলায় আমার যতটুকু বলতেছে বানান ভুল, এই কোথায় কোথাও আবার দাগ দিছে প্রায় 14টা একটা চিঠিতে। 11 বছরের বাচ্চা। এবং সেখানে একটা কথা লেখা আছে যে এই সার্বভৌমত্বের উপরে নাকি আঘাত করছে ভারত। আবার জ্বালানি মন্ত্রী তাদের কাছে বলছে যে বেশি বেশি করে তেল দিন। তো এই একদিনও স্ট্যান্ড করতে পারলো না একটা কথা। আর ভারত কি করবে না করবে, ভারতের সংবিধান বা ভারতের যে প্রেস আছে তারা কি আমার দেশের মতো এদের কি মুখ বন্ধ নাই? আপনার কাছে কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যে আমি একটা বিষয় পরিষ্কার করি, এইটা আজকের ক্ষমতাসীন না, অতীতও করেছে বা এখন আরো বেশি করছে, এরা আগেও অনেক হয়েছে। এই যে কথায় কথায় আপনার সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা, আমাদের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 30 লাখ শহীদের আত্মত্যাগের বিনিময় 2 লাখের বেশি মা বোনের সম্ভ্রমের আত্মত্যাগে যে বাংলাদেশ, কিংবা যার শুরু 52, 62, 66, 69, 71 হয়ে একটা ধারাবাহিক লক্ষ্য স্থির করে যে আন্দোলন, এবং যার মধ্য দিয়ে আমি তো বলি আমাদের একটা গৌরবের আন্দোলন। প্রথমে ভাষার আন্দোলন, ভাষা আন্দোলন থেকে সাহিত্য শাসন, সাহিত্য শাসন থেকে স্বাধিকার, স্বাধিকার থেকে রক্তাক্ত 71 এবং স্বাধীনতা অর্জন। তো সেই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কি চক্রান্ত হয় একটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলের সভানেত্রীর প্রেস কনফারেন্সের মাধ্যমে। আমি বরং সালাউদ্দিন সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে পাল্টা প্রশ্ন করি, তাহলে ব্রিটেনে, ইংল্যান্ডে যখন ছিলেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো লাগাতার প্রোগ্রাম করেছেন, তো উনি কি সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত করেছেন? কারণ আপনাকে খুব যুক্তির মধ্যে আসতে হবে রাশেদ ভাই। আপনাকে যখন কম্পেয়ার করতে হবে তখন আপনাকে রাজনৈতিক বক্তব্য, আপনি আপনার দলের রাজনীতির জন্য অন্ধের মতো বাংলাদেশে বলে, অনেক দেশই বলে, আমি সেই তর্কে যাব না। কিন্তু ফ্যাক্ট কি? শেখ হাসিনার বিরুদ্ধে এখনকার সরকারের অভিযোগ তিনি একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, তার কথা প্রচার করবে কেন? এই তো মোরাললেস। হ্যাঁ, উনি আমাদের ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী সর্বোচ্চ সাজা পেয়েছেন, ঘোষণা করা হয়েছে ওনার অনুপস্থিতিতে, ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়ে মৃত্যুদণ্ড হাইয়েস্ট। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, এটা যেরকম সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়েছে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধেও আমাদের বাংলাদেশেরই আদালত, বরং একটা নিয়মিত আদালত, যাবজ্জীবন রায় দিয়েছিল। উনিও দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন দীর্ঘদিন। উনি ইউকে থেকে ওনার দলের সঙ্গে, অন্যান্য শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেছে, বিভিন্ন দিবসে ভাষণ দিয়েছে। এবং আমি একটা বলি, কিছু দলবাজ আইনজীবী আওয়ামী লীগ করে, যাদের কারণে আওয়ামী লীগ, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণেই তাদের সরকার পরিবর্তনের, তারা দলবাজি চিন্তা থেকে তাদের নেতৃত্বকে খুশি করার জন্য 11 সালে একটা রিট করে জনাব তারেক রহমানের বক্তব্য নিষিদ্ধ করে দিল। আমাদের হাইকোর্ট সরকারের সুরে, যেহেতু সারা জীবনই সরকারের সুরে সুর মিলায়, সেই সুরে সুরকার হয়ে তারেক রহমান সাহেবের বক্তব্য বন্ধ রাখলো। আবার 23 সালে আরো একটা রিট করে আরো কিছু দলবাজ আওয়ামী লীগের আইনজীবীরা এখন কোথায় আছে আল্লাহ জানে, তো এই কাজ করলো, তাতে কোনো লাভ হয়েছে? তারেক রহমানের বক্তব্য বন্ধ ছিল? তারেক রহমানের জনপ্রিয়তা কমেছে? তারেক রহমান তো তার যারা রাজনৈতিক সমর্থক, তার যারা রাজনৈতিক ঘনিষ্ঠ, তারা তারেক রহমানের বক্তব্য প্রয়োজনে চাঁদে গিয়ে শুনবে। তো এই সেম ভিসাভিস শেখ হাসিনার ক্ষেত্র। কারণ রাশেদ ভাই, আপনি একজন বিদগ্ধ পর্যবেক্ষক, সাংবাদিক, পড়াশোনা করেন, আমাদের বাংলাদেশের ঐতিহ্যটা, বাংলাদেশের বর্তমান রাজনীতিটা এই আওয়ামী লীগ এবং বিএনপি কে ঘিরেই তো আমাদের রাজনীতির ডাইনামিক্স। আপনি চান না চান বিএনপি কি বলছে, আওয়ামী লীগ কি বলছে, আমাদের শুনতে হয়, কারণ এরাই তো 80% জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে সবগুলো ভোটে। এইখানে তো অন্য তৃতীয় শক্তি দাঁড়ালো না। জামাত তো তার একটা মুক্তিযুদ্ধ বিরোধী, একটা মধ্যযুগীয় ধর্মান্ধ, তার যে কিছু সমর্থক গোষ্ঠী আছে, তার জনগোষ্ঠী, এগুলো স্থির।
যে অনেকে বলে জামাত রমরম হয়েছে, জামাত রমরম হয়নি। জামাত আওয়ামী লীগের সময় এরকমই ছিল, কিন্তু তখন লুকিয়ে ছিল, গুপ্ত ছিল, সুপ্ত ছিল। কিন্তু যে তৃতীয় শক্তি গড়বার চিন্তা বাংলাদেশে যারা করেছিল, তাদের একটা বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা অত্যন্ত শ্রদ্ধেয়, তারা তো আওয়ামী লীগের সঙ্গে গিয়ে বিলীন হয়ে গেল, বা ছোট থেকে ক্ষুদ্রতর হলো। আরেকটা যারা গত 12-13 বছরে আমাদের নয়া বন্দোবস্ত শুনিয়েছিল, নতুন স্বপ্ন দেখিয়েছিল, নতুন করে দুই রাজনৈতিক দলের বাইরে দুই পরিবারতান্ত্রিক, তাদের ভাষায় পারিবারিক রাজনীতির বিরুদ্ধে তারা একটি ব্যক্তি পূজাকে বাদ দিয়ে একটি সমষ্টি নেতৃত্ব, তো তাদের এক দলের সাধারণ সম্পাদক বিএনপিতে জয়েন করেছে এমপি হওয়ার জন্য। সেই ছোট দলগুলোর একটা দল বিলুপ্ত হয়ে গেছে ধানের শীষ প্রতীক নেওয়ার জন্য। আর যারা নয়া বন্দোবস্তের কথা বলতো, তারা তারেক জিয়া সরকারের প্রতিমন্ত্রী হয়ে বন্দোবস্ত তাদের হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো সুতরাং রাজনীতি তো আওয়ামী লীগ বিএনপিকে ঘিরেই। এখন সেখানে তো বিএনপি সরকারের এই সিদ্ধান্ত, এই যে সংগঠনটার নাম কি ভাই, যেখানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিয়েছেন, এটা হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। জার্নালিস্ট, তাদের তো প্রচার টিম আছে না, তারা সারা বিশ্বকে জানিয়েছে। তো সেই প্রচার টিমের চেয়ে বেশি প্রচার কাজ করেছে বর্তমান সরকার আমাদের। তারা যখনই সরকার থেকে কিছু বলে, এই রাশেদ হায়দার আর মামুনের অনুষ্ঠান আজকে দেখবা না, অটোমেটিক আপনার প্রচার হয়ে যাবে, সব লোক দেখবে যে কি না কি হচ্ছে। এই যে নর্মাল কমন সেন্স গুলো যদি সরকারদের কাজে না লাগে, তো তার রেজাল্ট যাই হয় তাই। শেখ হাসিনার অনুষ্ঠান যা দেখতো তার চেয়েও দ্বিগুণ তিনগুণ দেখেছে, এখনো দেখছে। এবং বিশ্বের সমস্ত ইন্টারন্যাশনাল রেপুটেড মিডিয়া, আনরেপুটেড সারা বিশ্ব মিডিয়া তাকে ইন্টারভিউ দিয়েছে, তার ইন্টারভিউ ছাপিয়েছে। আপনার যেটা শিরোনাম, বিশ্ব রাজনীতিতে প্রভাব কতটুকু, দেখেন বিশ্ব রাজনীতি মানে তো বাংলাদেশ, ভারত, আমেরিকা, এগুলো নিয়েই তো বিশ্ব, অন্যান্য দেশ, চীন। শেখ হাসিনার সরকার থেকে সরানোর ব্যাপারেও ইন্টারন্যাশনাল গেম ছিল, রেজিম চেঞ্জ ছিল। এটা তো ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে বলে দিছে, 2 লোকের কাছে কয়েকশো কোটি টাকা এসছে। তো আপনার জট সরোজের টাকা ইত্যাদি, আমাদের নানা ব্যক্তিবর্গ। এখন সেই দল, সেই সরকার, সেই আন্তর্জাতিক সংস্থাগুলো আবার নিজেরাই এখন বলছে, অনেকে রিপোর্ট দিয়ে যে কোনো গণতন্ত্রের তাদের ভাষায় উন্নতি হয়নি। সুইস ব্যাংকের রিপোর্ট হচ্ছে ইউনুসের আমলে আরো বেশি টাকা পাচার হয়েছে। ইউনুসের দুর্নীতি, হামের ট্র্যাজেডি, কোনো পরিবর্তন না হওয়া, বরং মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে, যে কারণে আওয়ামী লীগের রাজনৈতিক গুরুত্ব বাড়ছে। আর আওয়ামী লীগের সমর্থক একটাও কোথাও সরে যায়নি, আমি যেটুকু জানি। এগুলো মিলিয়ে, এবং শেখ হাসিনার যে বক্তব্য, উনি তো একটা বক্তব্য বলেছে, যদি এইটা উনি দেশে ফিরে এইটাই যদি ফলো করে তাহলে তো খুবই ভালো। উনি বলেছেন, আমি যেটুকু দেখলাম, রাজনৈতিক রিকনসিলিয়েশনের কথা বলেছে, নানা দেশ গড়ার কথা বলেছে। তা এখন আমাদের গণতান্ত্রিক আন্দোলন বা আমাদের বাংলাদেশে বিরোধী দল যারাই থাকে, তারা সংবিধানের প্রতি খুব অনুগত থাকে, বিচার ব্যবস্থার, স্বাধীন বিচার ব্যবস্থা খুব চায়। এটা প্রসঙ্গে আমার মনে পড়লো প্রয়াত পার্লামেন্টারিয়ান, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত, আমরা যাকে শ্রদ্ধা করে সুরঞ্জিত দা বলতাম। সুরঞ্জিত দা একবার একটা কথা বলেছিলেন যে পুত্রের পিতৃভক্তি বাড়ে বিবাহের সময়, আর বিরোধী দলগুলোর গণতন্ত্রের প্রতি সম্মান বাড়ে বিরোধী দলে থাকার সময়, সরকারে গেলে আর শ্রদ্ধা থাকে না। তো যাই হোক, এখন রাজনৈতিকভাবে এটার গুরুত্ব অপরিসীম। প্রতিনিয়ত বিএনপি বলছে, সালাউদ্দিন সাহেব বলেছেন কিছুদিন আগে যে বিএনপি দিল্লিতে দাফন হয়ে গেছে। তো দিল্লিতে যদি দাফনই হয়ে থাকে, তাহলে ওনার ইন্টারভিউ বন্ধ করার কি দরকার ছিল? এতেও লাভ হয়নি, সারা বিশ্ব বাংলাদেশের কোটি কোটি জনগোষ্ঠী দেখেছে। কিন্তু আজকে আবার দেখলাম উনি বলেছেন, কই ওনাকে কি ছবিতে দেখা গেছে? কারণ সালাউদ্দিন সাহেব ওদের দেখতে চান শেখ হাসিনাকে, বহুদিন দেখা হয় না। তো শেখ হাসিনাকে অনুরোধ করবো, সালাউদ্দিন সাহেব দেখতে চায় আপনাকে ভিজুয়ালি, তা আপনি একদিন ভিজুয়ালি আসেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী, উনি যখন বলেছেন, ওই শেখ হাসিনাকে কি ভিজুয়ালি দেখা গেল? আর তো এগুলো হচ্ছে ক্ষমতায় থাকলে দম্ভ হয়, দাম্ভিকতা ক্ষমতাকে চূর্ণ করে। এইটা যতদিন আমাদের ক্ষমতাসীনরা ধারণ না করতে পারবে, ততদিন বারবার এই ট্র্যাজেডি ঘটবে।
আবার আমাদের যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদ সাহেব, উনি বলছেন খোঁজ করা হচ্ছে কারা কারা শেখ হাসিনার ইন্টারভিউ প্রচার করেছে, কারা কারা লাইক কমেন্ট দিয়ে সবার বিরুদ্ধে মামলা হবে। গণমাধ্যমকে আগের দিনই বলেছিল যে এইটা প্রচার করা প্রচার করবেন না। একই দিনে ওনারা এক একজন এক এক কথা বলে। আসলে কার কথা বাংলাদেশের মানুষ শুনবেটা অরিজিনালি কার কথা না? কারো এখনো তো বিএনপির বোধহয় অফিসিয়ালি 6 মাস হয়নি, তো 6 মাসের আগেই তো বিএনপি পাগলা ঘোড়ার মতো হয়ে গেছে। আপনি শুধু এটা বলছেন, আমি অবাক হয়ে গেলাম। দীর্ঘদিন আন্দোলন করলেন, অভিজ্ঞ রাজনীতিবিদ, সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি এখন ওনার টকশো খারাপ লাগছে। উনি বলছে সমস্ত টকশো গুলো শেষ করে দিচ্ছে। এটা তো বাজে সিমটম। আর উনি যে বললেন, অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মানুষ, আমরা এই বেয়াদবদের মতো আমরা কোনো মুরব্বীকে আমি অপমান করি না, কোনো কালেই না। আমি রাজনৈতিকভাবে কথা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে উনি যে বলছেন গণমাধ্যমেরও নিয়ন্ত্রণ নাই, কিন্তু আগের দিনই যে ডাক্তার জাহিদ প্রচারে বন্ধ করলেন, তো এইটার উত্তর উনি কি দেবেন? এই প্রসঙ্গে আমি একটা বলি ভাই, আপনি নিশ্চয়ই আপনারা পড়েছেন, আপনি জানেন, একজন কুখ্যাত স্বৈরাচারী সরকার প্রধান ছিল ইদি আমিন দাদা, উগান্ডার। জি। তো ইদি আমিন দাদাকে ইন্টারভিউ নিয়েছিল বিবিসির রিপোর্টার। তো বলেছিল, মিস্টার প্রেসিডেন্ট, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ইউর স্টেট ইন এ টার্ম অফ ফ্রিডম অফ স্পিচ? সে উত্তরে বলেছিল, there is absolute freedom of speech in my country. Everybody can speak, everybody can make their opinion, but I can't guarantee freedom after speech. অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ আছে, তো ফ্রিডম আফটার স্পিচের গ্যারান্টি আমি নিতে পারবো না। মানে ওর বিরুদ্ধে বললেও ও মেরে ফেলতো মানুষ, এবং মারতো অনেক। ও উগান্ডার প্রধান বিচারপতি একজনকে হত্যা করিয়েছিল, উগান্ডার সুপ্রিম কোর্টে। আল্লাহ বাঁচাইছে, বাংলাদেশে এখন পর্যন্ত এই দৃষ্টান্ত আমাদের দেখতে হয়নি। আমরা প্রধান বিচারপতিদের গ্রেপ্তার করে জেলে রাখছি, কিংবা আওয়ামী লীগ আমলে সিনেবাবুকে জোর করে পদত্যাগ করিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওই বর্বরতায় যায়নি। আল্লাহ বাঁচাইছে আমাদেরকে, আমরা দেখতেও চাই না। তো যে কারণেই এই যে জাহিদ সাহেব বলছে যে কে কে লাইক দিয়েছে, কোথায় মামলা করব। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনার মাধ্যমে। জি। জাহিদ, আমরা চিন্তা মানে ফেসে চিন্তাম, এই যে অনলাইনে শেখ হাসিনার আমলে সম্ভবত 22 সাল থেকে, অথবা এত মনে নেই, লাগাতার সন্দেহ হলে আমার বন্ধুরাই আমাকে দেখেছিল অনেক সময়। উনার ওই মাইক একটা নিয়ে, কারণ সে তো আগে মাহমুদুর রহমান মান্না ভাইয়ের দল করতো, এনসিপি, সরি মাফ করবেন, নাগরিক ঐক্য। তো মান্না ভাইয়ের তো একটা আলাদা মর্যাদা সম্মান, সব দলই আছে, একটু সম্মানিত মানুষ। তো সে বোধহয় ওখান থেকে রিজাইন দিচ্ছে না কি দিছে। তো সে তো শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন প্রত্যেকদিন রাত্রে বা 2 দিন পর পর বিভিন্ন অনুষ্ঠান করত। শেখ হাসিনাকে কি উনি ফুল দিতেন? উনি শেখ হাসিনার সমালোচনা করতেন, আমি সম্মান জানাই। ফ্যাসিস্ট বলতেন, সরকারের খুঁত ধরতেন, সরকারকে তীব্র ভাষায় সমালোচনা করতেন। জাহিদ কি একবারও জেলে গিয়েছিল? ডাক্তার জাহিদ সাহেব আওয়ামী লীগ আমলে ডাক্তার জাহিদ সাহেবের কি ফেসবুক লাইভ বন্ধ ছিল? তার ইউটিউব চ্যানেল বন্ধ ছিল? আমি প্রশ্ন করলাম এই কারণে। তার মানে আমি এইটা বলছি না যে আওয়ামী লীগ আমলে বিভিন্ন জনের উপর কোনো রাজনৈতিক অত্যাচার হয়নি, হয়েছে, বেআইনি ভাবে গ্রেপ্তারও হয়েছে অনেকে, কিন্তু জাহিদ সাহেব হননি। তো এই যে আমরা যখন মনের মাধুরী মিশিয়ে সবকিছু অস্বীকার করি, তখন আর সেই ব্যক্তিদের গ্রহণযোগ্যতা থাকে না। এটা মানুষ মনেই করছে, যেহেতু ডাক্তার জাহিদ বিএনপি করেনি কোনোদিন, তারেক জিয়া সাহেব পছন্দ করে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে। তো ওই যে একটা আমাদের এখানে কথা ছিল না, যে নতুন মুসলমান হলে গরুর মাংস বেশি করে খায়, দেখানোর জন্য যে আমি সাচ্চা মুসলিম। আর ইংলিশে একটা প্রবাদ আছে, প্রচলিত কথা আছে, যে ক্যাথলিক মোর দ্যান পোপ, অর্থাৎ পোপের চেয়েও বড় খ্রিস্টান। তো এনারা চেষ্টা করছে তারেক জিয়ার চাইতেও বেশি বিএনপি হতে, যে কারণে এগুলো বাড়াবাড়ি করছে। এটার উত্তর জনগণ দেবে যখন সময় পাবে। অতীতেও দিয়েছে, বর্তমানেও দেবে, ভবিষ্যতেও দেবে। যারাই ক্ষমতার দম্ভ দেখাবে, যারাই ক্ষমতার বাড়াবাড়ি করবে, যারাই ভিন্ন মতকে দমন করবে নিষ্ঠুর ভাবে, রাজনৈতিক ভাবে দমনের পরিবর্তে, তারা ইতিহাসে মানুষের হৃদয়ে থাকে। এবং আপনি রাশেদ ভাই, আপনি নিজেও অনেক পড়াশোনা করেন,
আপনি আমাকে বলেন তো ফ্যাসিজমের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স কি, বৈশিষ্ট্য কি? বুলগেরিয়ার রাষ্ট্র চিন্তাবিদ দিমিত্রভ ফ্যাসিবাদের যে সংজ্ঞা দিয়েছিলেন 50-এর দশকে, যেটা ইন্টারন্যাশনালি প্রোক্লেইমড, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্যাসিবাদ বিরোধী জাদুঘরও যে সিমটম গুলো আছে, প্রথম সিমটম ভিন্ন মতকে দমন করা, দ্বিতীয় সিমটম একটা সাবসার্ভিয়েন্ট জুডিশিয়ারি, তৃতীয় সিমটম মোসাহেব দলদাস দলবাজ মিডিয়া, চতুর্থত আপনার একটা কৃত্রিম শত্রু সৃষ্টি করা, একটা জুজুর ভয় দেখানো, পঞ্চমত একটা জাতি বা একটা রাজনৈতিক গোষ্ঠীকে টার্গেট করে তাকে হত্যা করা, নাজেহাল করা, যেরকম হিটলার করেছিল জার্মানিতে বামপন্থীদের, তারপরে গণতান্ত্রিকদের, তারপরে ক্যাথলিকদের, আর ইহুদিদেরকে তো বাসায় বাসায় চিহ্ন এঁকে দিয়ে এসেছিল, ইহুদি হত্যা করা যায়। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো যারাই ধারণ করবে তারাই ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে। এই জন্য অন্যজনকে ফ্যাসিস্ট বলার আগে আয়নায় নিজেকে দেখতে হবে, আমি কি চিন্তায় ফ্যাসিস্ট বলছি, আমি যে কার্যক্রম করছি তা কতটা গণতান্ত্রিক। আমরা তো 24 মাসে কোনো চেঞ্জ কোথাও দেখলাম না, বরং অবনতি, বরং নতুন একটা জিনিস আমাদের উপর ইউনূস চাপিয়ে দিয়ে গেল। কবে এই বোঝা আমাদের কাঁধ থেকে নামবে, এই কলঙ্ক আমাদের নামবে, সেটা হচ্ছে মবক্রেসি, মববাজি। রাজনৈতিক নেতাদের বা বিশ্বাসী কর্মীদের বা বুদ্ধিজীবীদের, ইভেন যারা আওয়ামী লীগ করে না, গণতন্ত্র বিশ্বাস করে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তাদের বাড়ি বাড়ি গিয়ে, বাড়িতে গিয়ে হামলা করা, এই যে সোসাইটির সোশ্যাল ফেব্রিক্সটা নষ্ট করলো ইউনূস ব্যাংক, এইটা তো উদ্ধার করা গণতন্ত্রের জন্য পূর্ব শর্ত। এই যে আপনি এই কথাটা বলাতে আমি একটা ছবি দেখে, এই যে দেখেন, এটা সাকিবুল হাসান, মানে গত পরশুদিন ওনারা শেখ হাসিনার প্রেস কনফারেন্সে থাকার কারণে আপনার চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেলের বাড়িতে আবার ভাঙচুর করছে, সাকিবের বাড়িতে আবার বোমা হামলা চলছে। এগুলো কি? ওরা তো যেই মবক্রেসি, এটা আপনি আপনার জীবদ্দশায় বিগত দিনে গত 54 বছরে কি দেখেছেন এইরকম ভাঙচুর? আমি একটা কথা বলি, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবাকে কয়েকদিন আগে খাবার টেবিলে রাতে জিজ্ঞেস করছিলাম, 16 ডিসেম্বর পর যখন বাবারা ফিরলেন, মুক্তিযোদ্ধারা সহ অন্যান্য সবাই, মানে আরো তো কত মুক্তিযোদ্ধা, তারা যদি সিদ্ধান্ত নিত যে যারা 71-এর বিরোধিতা করেছে, গণহত্যায় পার্টিসিপেট করেছে, 14ই ডিসেম্বর না, অ্যাকচুয়ালি 1 ডিসেম্বর থেকে বুদ্ধিজীবী হত্যা শুরু হয়েছিল, 14 তারিখ একটা বড় আকারে, একেবারে বড় করে, এই মতবাদে এই ব্যক্তিদের কারো বাড়িঘর আমরা রাখবো না, এটা যদি সিদ্ধান্ত নিত, তাহলে তো 2 দিন লাগতো সমস্ত বাড়ি পুড়িয়ে দেওয়া। খোদ গোলাম আজমের বাড়ি তো মগবাজারে, আমি অন্যদের উদাহরণ নাই দিলাম, কেউ তো এটা বাড়িঘরে হামলা করেনি। আমি এই জন্য মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জানাই যে কোনো রাজাকার যদি, বা জামাতের বা তদানীন্তন ছাত্র সংঘ, ইসলামী ছাত্র শিবিরের আগের যে সংগঠন, তাদের নেতারা যে গণহত্যায় অংশগ্রহণ করেছিল, রাজনৈতিকভাবে গিয়ে টিক্কা খানের সঙ্গে দেখা করেছিল, যা যা করেছিল, বুদ্ধিজীবী হত্যা সহ যা যা রাজাকারগিরি, তার জন্য তাদের বাড়িঘরে যে মুক্তিযোদ্ধারা হামলা করেনি, আমি তাদের সম্মান জানি। কারণ মুক্তিযোদ্ধারা মানবিকতার পরিচয় দিয়েছিল, তার ওয়াইফ, তার বাচ্চার তো কোনো দোষ নেই। এটা তো মানে মধ্যযুগীয় যুগ না যে সন্তানের পাপের জন্য পিতামাতার বিচার হবে, পিতামাতার পাপের জন্য সন্তানের বিচার হবে। ঠিক করেছিল মুক্তিযোদ্ধারা, এবং পরবর্তীকালে তো বঙ্গবন্ধু ফিরে এসে কোলাবরেটর অ্যাক্ট করলেন, ট্রাইব্যুনাল করলেন, বিচার হয়েছে, আরো ভবিষ্যতে হবে। কিন্তু এই যে বাড়িঘরে হামলার যে কালচার ইউনূস সাহেব শিখিয়ে দিয়ে গেছে, যেটা বিএনপি আমলও চলছে, বিএনপিকে এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। বিএনপি আর বলে উঠতে পারবে না যে আমরা এটা কি করব। এই যে হামলাগুলো হয়েছে, এটা তো আমাদের বাংলাদেশের আইনের দণ্ডনীয় অপরাধ, ফৌজদারি অপরাধ। সাকিবের প্রতি আপনার রাগ থাকতে পারে, প্রথম কথা এমন কিছু সাকিব করেনি, বা যে কোনো ব্যক্তি করলে তার বিচার হবে। তার বাড়িঘরে হামলা কেন বারংবার? বিএনপিকে তো এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা কি মবক্রেসি চালাবে না আইনের শাসন করবে। আমার খুব সহজ প্রশ্ন। তারা যদি এগুলোকে উৎসাহ দেয়, বারংবার এগুলো হয়, তাহলে বুঝতে হবে বিএনপিও মবক্রেসি করছে, তাহলে করবে। যখন যে ক্ষমতায় থাকবে সেই করবে। এই গল্পের আর শেষ হবে না। আজকে দিনই তো শেষ দিন না। এই যদি হয়
এটা দেখছেন, পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছে, এই দৃশ্য কি আপনারা দেখেননি? সমাবেশে এনসিপি নেতা, এটা গতকালকে চট্টগ্রামের একটা সমাবেশে এনসিপি নেতা, কি নাম এই লোক, ভদ্রলোকের কি নাম? এটা কি জানি একটা নাম, ওর নামও আমি জানি না, মানে আমি ভিডিওটা দেখেছি, পরে পেপারের নিউজের কাটিংটা আমি জাস্ট আপনাকে আপনার এই প্রসঙ্গে মনে করিয়ে দিই, এই এনসিপির ছাত্র সংগঠনে মাহাদির হবিগঞ্জে বক্তৃতা, জি জি জি, হবিগঞ্জ থানা উড়িয়ে দিয়েছি, কি এক এসআই কে হত্যা করেছি, গাছে ঝুলিয়ে চালিয়ে মেরেছি। তাহলে তো আর কারো কিছু বলা লাগছে না। এখানে আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগেরদেরও কিছু বলার নাই। আপনার আমার মতো যারা বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ করি, আমাদেরও বলার নেই। এনসিপির এই নেতা বলার পর, আমি এনসিপি তো নিজেরাই আত্মস্বীকৃত এগুলো মবেস্টার বা পুলিশের উপর নির্যাতনকারী। বিএনপি কি করছে এখন এখন কি বলবে? কিংবা আমি এও তো জানি বিএনপি কি বা কি বলবেন। বিএনপি সিরাজগঞ্জের নেতা বলেছিল না, পরে বসে আমি আবেগে বলে ফেলেছি, এনায়তপুরে পুলিশ হত্যায় তাদের ভূমিকা ছিল, বলেছে না সিরাজগঞ্জে বিএনপির এক নেতা। তাহলে এগুলো কি? তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রথম জাতির উদ্দেশ্যে বক্তৃতা, যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের শেষ কথা, আমরা এই কথার প্রমাণ দেখতে চাই। আমরা দেখতে চাই এই এনসিপি নেতাকে রিমান্ডে এনে, গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞেস করা, কোন পুলিশকে আপনি রক্তাক্ত করেছিলেন? আন্দোলন বাংলাদেশে কি জুলাই মাসে প্রথম হয়েছে? 24-এ? হ্যাঁ, জামাত এবং জামাতের এই যে যুব শাখা এনসিপির জন্য হয়তো এটা প্রথম আন্দোলন। আমাদের বাংলাদেশ আন্দোলনের অপর নাম। আমরা 48, 52, 62, 66, 69, 71, 90 টানা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ 96 সালে কেয়ারটেকার আন্দোলন সফল করেছিল, যেখানে তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে কেয়ারটেকার শুধু নিরপেক্ষ শুধু তারাই হয় যারা কি নাম আপনার, আরে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। তো সুতরাং আপনার সেই আন্দোলন তো মানুষ সফল করেছে। তো কোন আন্দোলনে কি পুলিশ পিটিয়ে থানা গুড়িয়ে দিয়ে আন্দোলন সফল হয়েছে? তাহলে এইখানে যে জুলাই আন্দোলনে যে অসংখ্য শক্তির সম্মিলনে, যেটা একটা আপনার মেটিকুলাস ডিজাইন, যেটা ইউনুস নিজেই কনফেশন দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে তার বন্ধুর সামনে, বিল ক্লিন্টনের সামনে, এখন তাহলে এগুলোরই প্রমাণ। এখন পুলিশকে মারাই যদি ক্রেডিট হয়, তাহলে তো আর এই দেশে অ্যানার্কি ছাড়া কিছু হবে না। আমি তো আবারও বিএনপির প্রতি অনুরোধ করি, বিএনপি সরকারের প্রতি, যে আইনের শাসনের পথে আপনারা যাত্রা শুরু করেন। না হলে দেশের কি হবে? দেশের জনগণ তো দেশ রক্ষা করবেই, অতীতও করেছে, ভবিষ্যৎ বর্তমানও করবে, কিন্তু আপনাদের সরকার তো বিপদে পড়বে। আপনি যেহেতু হাইকোর্ট সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং বলা হয় যে সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানের কাস্টোডিয়ান,